ওকে, সো আমরা লাস্ট ক্লাসে গ্র্যাভিটেশনাল ফিল্ড মাত্র শুরু করছি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স এর ফর্মুলাটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স কিসের উপরে ডিপেন্ড করে, এইসব ব্যাপার। এরপরে আমরা কয়টা ক্যালকুলেশন দেখছিলাম, দেন দেখছিলাম যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের কি বলে, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্স এর মধ্যে আমাদের কম্পারিজন, যে তাদের সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস। দেন একটা ক্যালকুলেশন করছিলাম টু শো হাউ electrical force is very much larger than electrical বলে gravitational force। কেন? ওই কনস্ট্যান্ট এর ভ্যালু গুলোর জন্য। গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে কনস্ট্যান্ট ওইটা খুবই কম বা ছোট, আর ইলেকট্রিক ফিল্ডের কনস্ট্যান্টের ভ্যালুটা হলো অনেক বড় এমন। এন্ড ফাইনালি এই গ্রাফটা দিয়ে আমরা শেষ করছিলাম। এখন আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যে এটা খুবই সবচেয়ে বেশি আর কি ইগনোর করা হয় এই টার্মটাকে। আমরা অলওয়েজ জি টাকে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যে জি, যে স্মল জি, এটার ভ্যালু কত, ও লেভেলসে পড়ছে 10, এ লেভেলসে পড়ছে 9.81। তো কিন্তু এই ইউনিটটা দিতে সময় যদি বলি যে ইউনিট কি, এটা ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার ভুল এমন না, কিন্তু জিটাকে আমরা আসলে কি করি, দুইটা পারপাসে ইউজ করি। একটা হলো অ্যাসেলারেশন বোঝানোর জন্য, আর একটা হলো ফিল্ড স্ট্রেংথ বোঝানোর জন্য। তো অ্যাসেলারেশন বোঝানোর সময় ইউনিট একটা, যেটা নাকি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ঠিক আছে। আর যখন নাকি আমরা এটাকে ফিল্ড স্ট্রেংথ হিসেবে রিপ্রেজেন্ট করি, তো তখন অনেকগুলো জায়গাতে তোমরা বইয়ে দেখছো নিউটন পার কেজি, নিউটন পার কেজি এরকম করে লেখা। তো ওই ইউনিটটা আসলে কেন দিচ্ছে, ওই ব্যাপারটা নিয়ে আমরা ফার্স্টে বলবো। দেন এটার ফর্মুলাটা আসলে ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড। অনেকজনই যারা নাকি ইলেকট্রিক ফিল্ড নিয়ে পড়ো নাই, এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। আমরা ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন বললে পরে এখন গ্র্যাভিটেশনাল ফিল্ডেরটা থেকেই ইলেকট্রিক ফিল্ড যখন পড়বা তখন আরো রিলেট করতে পারবা। আর যারা অলরেডি ইলেকট্রিক ফিল্ড পড়ছো তারা তো বুঝবাই কি হচ্ছে। তো এখন এখানের মধ্যে আজকের ফার্স্ট এর কাজ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। তো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ জিনিসটা কি? It is the gravitational force exerted on per unit mass। ইউনিট মানে কি? ইউনিট মানে হলো 1, ঠিক আছে? সো ইউনিট মাস মানে হলো কি 1 কিলোগ্রাম মাস। তো 1 কিলোগ্রাম মাসের উপর যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে কেউ, তো ওই ফোর্সটাকে আমরা কি বলবো, যে একটা 1 কেজি অবজেক্টের উপর যত গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবো এটাকে আমরা বলবো দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্য অবজেক্ট। যে কেমন ব্যাপার এখানের মধ্যে খেয়াল করো নিশা, যে এই হলো আর্থ, এই হলো আর্থের সেন্টার, আর্থের রেডিয়াস কত, আর ই। আর্থের রেডিয়াসের এই ভ্যালু দেওয়া থাকবে, লাস্ট ক্লাসে আমরা লিখছিলাম আর্থের রেডিয়াস হলো 6380 কিলোমিটার অর 6376। এটাকে অনেক জায়গাতে রাউন্ড আপ করে দেখবা যে 6400 লেখা থাকে। তো ওগুলো আমাদের দেখতে হবে অনেক সময় যখন যেটা দেওয়া থাকে আর কি ইনফরমেশন। সো মেইন কাজটা কি এখানের মধ্যে, when we are at the surface of the earth, যে সাপোজ সারফেসের থেকে এখন একটা দূরে আঁকি, এই হলো আর্থ আছে আর এই হলো একটা অ্যাপেল। হ্যাঁ, অ্যাপেলের সাইজ হলো আর্থের প্রায় কাছাকাছি, এত বেশি বড় না, কিন্তু আর্থের পার্সপেক্টিভে চিন্তা করলে পরে ভালোই বড় একটা আপেল। এই আপেল নিউটনের মাথায় পড়লে পরে তখন ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে আমরা যখন নাকি গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্যালকুলেশন করি কি বলছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, যে এখানের মধ্যে মনে করো দিস ইজ দ্য মাস অফ আর্থ এম ই, দিস ইজ দ্য মাস অফ অ্যাপেল এম এ। সো এখন গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা এমন ভাবে বলতে পারি যে আর্থ অ্যাপেলের উপরে
যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে, হ্যাঁ, আর্থ অ্যাপেলের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে, অ্যাপেলটা কি করবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, জাস্ট ডিরেকশনটা কি হবে অপোজিট। যে আর্থ অ্যাপেলটাকে নিজের কাছে টানবে আর অ্যাপেল আর্থটাকে কি করবে নিজের কাছে টানবে। কিন্তু আমার এরর পজিশন গুলা কিন্তু ঠিক হয় না। কেন? এরো গুলা কোথায় হবে? ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দোজ স্পেসিফিক ম্যাসেস, যে দুইটা ম্যাস নিয়ে আমরা কনসার্ন, তাদের সেন্টার অফ গ্র্যাভিটি গুলা থেকে কি করবে ফোর্স গুলি কাজ করবে। গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ কার সাথে রিলেটেড? সেন্টার অফ গ্র্যাভিটির সাথে রিলেটেড। তো তাহলে অ্যাপেলের সেন্টার অফ গ্র্যাভিটিটাকে নিজের সেন্টার অফ গ্র্যাভিটির দিকে টানবে, আর অ্যাপেলটা আর্থের সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কি করতেছে নিজের কাছে টানতেছে। তো তাহলে দিস আর দ্য ফোর্সেস। তো এখন এই দুইটা ফোর্স কি একটা বড় একটা ছোট এমন হবে যে আর্থ অ্যাপেলকে বেশি জোরে টানবে আর অ্যাপেল আর কম জোরে টানবে? এই মিসকনসেপশনটা অনেকজনে থাকে। অনেকজনে কি বলে যে আর্থের সাইজ বড়, তো তাহলে আর্থের কি করার কথা বেশি ফোর্স এক্সার্ট করার কথা, অ্যাপেলের সাইজ ছোট তো অ্যাপেলের কি করার কথা কম ফোর্স এক্সার্ট করার কথা। বাট এটা কি হয় আমাদের নিউটনস থার্ড ল অফ মোশনটাকে ভায়োলেট করে না। নিউটনস থার্ড ল অফ মোশন তো বলে যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তো তাহলে আর্থ অ্যাপেলকে যত গ্র্যাভিটেশনাল ফোর্স নিজের কাছে পুল করবে, যে ইন দিস কেস দ্য ডিরেকশন ইজ ওয়্যার টুয়ার্ডস লেফট, যে আর্থ অ্যাপেলকে লেফটের দিকে টেনে নিয়ে আসা ট্রাই করতেছে যেই ফোর্সে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অ্যাপেলটা আর্থের সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কি করবে নিজের কাছে পুল করবে উইথ গ্রেটার ফোর্স অর স্মলার ফোর্স, গ্রেটারও না স্মলারও না, কি হবে সেম ফোর্স বা ইকুয়াল ফোর্স দিয়ে পুল করবে। সো এইটাই হলো আমাদের মেইন ব্যাপার। তো তাহলে এই এক্সাম্পলটা আমরা ইলেকট্রিক ফিল্ডের সময়ও দিছিলাম। তো এই জিনিসটা কেমন? দিস ইজ বেসিক্যালি লাইক পার্টনারশিপ। ঠিক আছে, পার্টনারশিপের কাহিনীটা কি, যে ক্রিকেটে তোমার একটা দুইজন ব্যাটসম্যানের মধ্যে 100 রানের পার্টনারশিপ হয়েছে। এখন তুমি যদি জাস্ট নিউট্রাল একজন ফ্যান, যে তুমি স্পেসিফিক কোন দুইটা প্লেয়ারের কোন সাপোর্টার না, তুমি নিউট্রাল একজন ফ্যান, তো তুমি জাস্ট কি ইউ আর জাস্ট হ্যাপি দ্যাট বোথ অফ দেম কন্ট্রিবিউটেড 100 রানস টু দ্য টিম। তো এটা নিয়ে তুমি খুশি যে দুজনে কি করছে 100 রান কন্ট্রিবিউট করছে। কে বেশি করছে কে কম করছে এটা নিয়ে কি নাই তোমার কোনো মাথা ব্যথা নাই। সো ইউ আর সিইং হোয়াট, এই দুইজনের পার্টনারশিপ কি সমান। কত? দুজনের নামই আসবে যে বোথ অফ দেম বিল্ড আ পার্টনারশিপ অফ 100 রানস টু দ্য টিম। তো এটা হলো ফোর্স। তো ফোর্সটা হলো পার্টনারশিপের মতো। কিন্তু এই যে পার্টনারশিপ সবসময় কি ইকুয়াল হয়? যে 50-50 করে দুজন করলে হইতে পারে, দুজন 50-50 করে করছে, কিন্তু অনেক সময় কি হয় একজন 60 রান করলে একজন 40 রান করলে, একজন 65 করলে একজন 35 করলে, এরকম। তো তাহলে ওই যে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, ঠিক আছে, যে পার্টনারশিপ যে ফোর্সের ভ্যালু দুজনের সমান, ঠিক আছে, কিন্তু এই ফোর্সটা এত হওয়ার জন্য কার কন্ট্রিবিউশনটা বেশি আর কার কন্ট্রিবিউশনটা কম, ওইটা যদি তুমি ইন্ডিভিজুয়ালি খেয়াল করতে চাও তখনই আমাদের কোন জিনিসটা চলে আসবে। ওয়াও, রাবার দিয়ে মুছে দিলাম, করতে গেছে মার্ক, রাবার দিয়ে মুছে গেছে। আচ্ছা, তো তখনই কোন জিনিসটা চলে আসবে? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা। তো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ মেইনলি কাজটা কি? তো ফার্স্ট অফ অল আমি যদি ফোর্স দুইটা লিখি, কি জিনিস? ফোর্স বাই আর্থ অন অ্যাপেল, এটা কি হবে? ফোর্স বাই আর্থ অন অ্যাপেল, জি ইনটু মাস অফ আর্থ ইনটু মাস অফ অ্যাপেল, এন্ড তাদের সেন্টার অফ গ্র্যাভিটি গুলোর মধ্যে ডিসটেন্স মনে করো আমি দিলাম আর, তাদের দুজনের সেন্টার অফ গ্র্যাভিটি গুলোর মধ্যে সেপারেশন কত? আর। তো এটাই কি দ্য সেপারেশন বিটুইন देम। তো এটা কি হবে? ডিভাইডেড বাই আর স্কয়ার। তো তাহলে এটা কোন ফোর্স? দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন দা অ্যাপেল। এখন অ্যাপেল আর্থের উপরে কত ফোর্স এক্সার্ট করবে এটার ফর্মুলা কি হবে? একই না? তো এখানে আমাদের কাজটা কি? the force exerted by apple on earth, এটা কি হবে? g into mass of apple into mass of earth divided by তাদের দুজনের মধ্যে ডিসটেন্সের স্কয়ার। তো এখন দোনোটা ফোর্স সমান হয়েছে কেন? বিকজ ফোর্স বের করতে সময় আমরা দোনোটা ম্যাসে কি করতেছি?
মাল্টিপ্লাই করতেছি, সো তুমি 10 ইনটু 2 করো আর 2 ইনটু 10 করো, একই কথা না? সো তাহলে ম্যাস কার বেশি কার কম এটাতে যায় আসে না যে ফোর্স বেশি হবে নাকি কম হবে, বিকজ ম্যাস গুলাকে কি করা হচ্ছে, ইভেন্চুয়ালি মাল্টিপ্লাই করা হচ্ছে, বোথ অফ দা ম্যাস আর বিং মাল্টিপ্লাইড ওভার হিয়ার। কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডের স্ট্রেংথ, এই কথাটা কি বলছি, ডেফিনেশন উপরে লিখছে, এখান থেকে আমাদের মেইন ডিসকাশনটা আসবে। কি জিনিস লেখা, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কি, ইট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স তো এইটাই যে F ইকুয়াল টু G mass of earth into mass of apple divided by r square, কিন্তু এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন হোয়াট, 1 কেজি ম্যাস, যে 1 কেজি ম্যাসের উপরে কত গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে, এটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্যাট স্পেসিফিক ম্যাস। তো এখন মনে করো আমরা কি করব হিসাব, মনে করো আমরা অ্যাপেলের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত এটা বের করতে চাই, ঠিক আছে? সো অ্যাপেলের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত এটা বের করতে চাই। সো কাজটা কি, গ্র্যাভিটেশনাল field strength of apple, so apple এর gravitational field strength টা কি হবে, ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো অ্যাপেলটা আর্থ এর উপরে ফোর্স এক্সার্ট করতেছে না, কত ফোর্স এক্সার্ট করতেছে, ফোর্স এক্সার্টেড by apple on earth is equal to G into mass of earth into mass of apple divided by r square, তো এটা হলো টোটাল ফোর্স। তো এখন অ্যাপেলটা 1 কেজি ম্যাসের উপরে কত ফোর্স এক্সার্ট করতেছে এটা কিভাবে বের করব, এখানে আমাদের মেইন ব্যাপারটা দেখো ইউনিটারি মেথড, কেমন জিনিস, কি হইতেছে এমই, যে আর্থের ব্যাস এত, ঠিক আছে, এমই সমান ম্যাসের উপরে ফোর্স কত এক্সার্ট করতেছে, ফোর্স এক্সার্টেড অন এমই অ্যামাউন্ট অফ ম্যাস হলো এইটা। তো তাহলে 1 কেজি ম্যাসের উপরে কত ফোর্স এক্সার্ট করতেছে এটা বের করার জন্য কি করব, এম এটা ওই পাশে যা ডিভাইড হয়ে যাবে না, যে আমরা নরমালি কি করতাম, এক্স অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করে সামথিং ভ্যালুতে, তো তাহলে 1 নিউটন ফোর্স কাজ করবে কতর জন্য, তো তাহলে ওই পাশে কি করে এক্সটাকে ডিভাইড করে দেয় না, সমান টাইপের ব্যাপার। তো এমই সমান ম্যাসের উপরে ফোর্স এক্সার্ট করতেছে কত, জি এমই এম এ বাই আর স্কয়ার, তো তাহলে 1 কেজি ম্যাসের উপরে কত এক্সার্ট হবে, এইটাকে ম্যাস অফ আর্থ দিয়ে ডিভাইড করলে যা আসে, তাই না? তো তাহলে এইটাকে ম্যাস অফ আর্থ দিয়ে ডিভাইড করলে পরে আসে থাকে, এইটাকে ম্যাস অফ আর্থ দিয়ে ডিভাইড করলে পরে কি, ম্যাস অফ আর্থ গুলি কাটাকাটি চলে যায় না, ম্যাস অফ আর্থ গুলি কাটাকাটি চলে গেল, তো তাহলে থাকেটা কি, জি ইনটু ম্যাস অফ অ্যাপেল ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন দেখো তো এই 1 কেজি ম্যাসের উপরে যে ফোর্স এক্সার্ট হবে, এইখানের ফর্মুলাতে কয়টা ম্যাস আছে, একটা ম্যাস নাকি দুইটা ম্যাস, একটা ম্যাস। এইখানে এসে বোঝা যাবে যে কার আসলে কতটুকু কন্ট্রিবিউশন, যে আমরা বলতেছিলাম কি একটু আগে, দোনোজন মিলে কি করছে 100 রান করছে, এমন হইতে পারে এক সাইডে একজন খালি কি করতেছিল, ঠেকাইতেছিল, ঠিক আছে, সে 100 রানের মধ্যে মোটে করছে হলো 5 রান, বাকি 95 রানে করছে কি আরেকটা ব্যাটসম্যান। তো তাহলে কোন ব্যাটসম্যান কত কন্ট্রিবিউট করছে এটা বের করতে সময় তখন আমরা কি করি, এরকম ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন যেমন দেখি, তো ওই যে ফোর্সের ভ্যালু এত নিউটন হয়েছে, যে ফোর্সের ভ্যালু হলো এত, এখন ফোর্স এত হওয়ার জন্য অ্যাপেলের কন্ট্রিবিউশন কত আর আর্থের কন্ট্রিবিউশন কত, এটা যদি ইন্ডিভিজুয়ালি বের করে তো তখন কি আসবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ অ্যাপেল আসবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ কি আসবে, আর্থ আসবে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ অ্যাপেল হলো কি, এইটা ক্যাপিটাল জি, যেটা একটা কনস্ট্যান্ট, ইনটু অ্যাপেলের ম্যাস ডিভাইডেড বাই তাদের দুজনের মধ্যে যে ডিসটেন্স ছিল এটা স্কয়ার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? তো এটা আমাদের সিম্পল একটা জিনিস, যে 1 কেজি ম্যাসের উপরে যত ফোর্স এক্সার্ট করা হবে ওটাকে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্যাট স্পেসিফিক ম্যাটেরিয়াল। যে আমরা এখন অ্যাপেল 1 কেজি ম্যাসের উপরে কত ফোর্স এক্সার্ট করে ওটা বের করছি, এমন সেম ওয়েতে আমরা আর্থের জন্য বের করতে পারবো না,
যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ফর আর্থ কেউ কি আজকে পেমেন্ট করবো না কোন অফিসে একটু ই করে অফ করে দিবেন ওকে সো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ তো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ এর এখানের মধ্যে কাজটা কি যে আর্থ টোটালে ফোর্স এক্সার্ট করতেছে কত ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন অ্যাপেল কত আগেরটাই যে জি এম ই এম এ বাই আর স্কয়ার তো তাহলে এম এ সমান ম্যাসের উপরে কত ফোর্স এক্সার্ট করতেছে এইটা তো তাহলে 1 কেজি ম্যাসের উপরে কত ফোর্স এক্সার্ট হবে এটাকে কি করব ম্যাস অফ অ্যাপেল দিয়ে ডিভাইড দেব তাই না তো তাহলে জি এম ই এম এ যে টোটাল ফোর্স ডিভাইডেড বাই এম এ তো এম এ গুলি কি হলো কাটাকাটি চলে গেল তো কি থাকতেছে জি ইনটু মাস অফ আর্থ বাই আর স্কয়ার সো তাহলে এখান থেকে কাটটা বের হবে the contribution of the gravitational force from earth যে আর্থ কতটুকু কন্ট্রিবিউট করলে এটা পাবো এখান থেকে আর অ্যাপেল কতটুকু কন্ট্রিবিউশন করছিল এটা পাবো অ্যাপেল এর ফিল্ড স্ট্রেংথ থেকে বুঝা গেছে ব্যাপারটা তো তাহলে এই জিনিসটাই হলো আমাদের কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের বেসিক ডেফিনেশন যে একটা 1 কেজি ম্যাসের উপরে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে ওইটাই হলো দা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্যাট স্পেসিফিক অবজেক্ট যে আমার একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আছে ওইটা কি হবে কম হবে বিকজ আমার ম্যাস হলো কম আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আছে ওইটা হবে বেশি কেন বেশি হবে বিকজ আর্থের ম্যাস হলো বেশি ওরকম সানেরও একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আছে ওইটা আর্থের থেকেও বেশি হবে বিকজ তার নিজের ম্যাস কি আরো বেশি তো একটা তো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ দেখো এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের যে এক্সপ্রেশনটা এখানের মধ্যে কি কি আছে যার ফিল্ড স্ট্রেংথ বের করতেছি হ্যাঁ যার ফিল্ড স্ট্রেংথ বের করতেছে তার ম্যাস এটা তো একটা বড় ফ্যাক্টর যে যার ফিল্ড স্ট্রেংথ বের করব যে অ্যাপেলের ফিল্ড স্ট্রেংথ বের করব তো ওখানের মধ্যে কি হবে অ্যাপেলের ম্যাসটা ফর্মুলার মধ্যে আসবে তো তাহলে যার ম্যাস বেশি হবে তার ফিল্ড স্ট্রেংথটা কি হবে বেশি এখন ফিল্ড স্ট্রেংথটা ম্যাসের উপরে ডিপেন্ড করে দ্যাটস ট্রু কিন্তু আরেকটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে কি জিনিস দ্য ডিসটেন্স তো ফিল্ড স্ট্রেংথ তোমার যতই বেশি হোক যদি অনেক দূরে চলে যায় কোন একটা অবজেক্ট তার উপরে তুমি ফোর্স এক্সার্ট করতে পারবা কি কম এর জন্যই তো ব্ল্যাক হোলে আমরা সবাই কি হয়ে যেতেছি না সাকটিন হয়ে যেতেছে না নাহলে পরে ব্ল্যাক হোলের ফিল্ড স্ট্রেংথ তো অনেক বেশি না তো ব্ল্যাক হোল তো আশেপাশে যা পায় সবকিছুকে কি করে ডেভার করে ফেলে তো তারপর আমাদেরকে টেনে নিয়ে যাইতে পারতেছে না কেন বিকজ উই আর ভেরি 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 ফার অ্যাওয়ে ফ্রম ব্ল্যাক হোল তো তাহলে ব্ল্যাক হোলের এরকম একটা ডিসটেন্স আছে যেটাকে বলা হয় ইভেন্ট হরাইজন যে ইভেন্ট হরাইজনের দূরে থাকলে পরে তখন কি করতে পারবে না the gravitational field strength of the black hole will be less strong যে তখন তারা কি করতে পারবে না টেনে আমাদেরকে ব্ল্যাক হোলের সেন্টারে নিয়ে যেতে পারবে না যদি আমরা ইভেন্ট হরাইজনের ভিতরে চলে যাই তো তখন কি হইলো ডিসটেন্স অনেক কমে গেছে তো তখন ফিল্ড স্ট্রেংথ বেড়ে যাবে তো তখন তারা কি করবে টেনে ব্ল্যাক হোলের ভিতরে নিয়ে চলে যেতে পারবে আর কেমন টাইপের ব্যাপার সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের মেইন আমরা ডেফিনেশনটা নিয়ে কথা বললাম যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের মেইন ডেফিনেশনটা কি একটা 1 কেজি অবজেক্টের উপরে যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হবে এটাকে কি বলা হবে the gravitational field strength of that specific object তো আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি the gravitational field strength for earth is this g into mass of earth divided by r square তো এখন এখানের মধ্যে দেখো আমরা একটু ডায়াগ্রামটা আরেকবার ফ্রেশ করে আঁকি তো ফার্স্ট অফ অল এখানে তো একটা অ্যাপেলের জন্য এরকম আঁকছি যে ফার্স্টে হেডিং দিছে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ দেন ডেফিনেশনটা লিখছি ফোর্সের ফর্মুলা থেকে কিভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথে ক্যালকুলেশন করা যায় ওই ব্যাপারটুকু পর্যন্ত গেছি নাও মেইন কাজটা কি আমরা কি আছে আর্থের সারফেসে থাকি না তো আর্থের সারফেসে আছে মানে কি হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন আস এন্ড দ্য সেন্টার অফ আর্থ
আর্থের রেডিয়াসের সমান। তো তাহলে this is the center of earth, mass of earth হলো me। তা এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে what is the gravitational field strength of earth on its surface, যে আর্থের সারফেসে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কত। তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ ইজ ইকুয়াল টু what, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ ইজ ইকুয়াল টু কি হবে, g ইনটু ফর্মুলাতে যে ম্যাসটা হবে এটা কার ম্যাস, যার ফিল্ড স্ট্রেংথ বের করব তার ম্যাস। তো তার মানে এখানে কি আসবে, আর্থের ম্যাসটা আসবে। তো তাহলে g ডিভাইডেড বাই ম্যাস অফ আর্থ, আর এখানের মধ্যে কি আর্থের সারফেস যেহেতু, তো তাহলে ডিসটেন্সটা কিসের সমান, আর্থের রেডিয়াসের সমান। তো তাহলে এটার স্কয়ার। তো আমরা নরমালি কি বলি, আর্থের সারফেসে জি এর ভ্যালু কত, 9.81 এমন টাইপের বলি। পুরোপুরি সব জায়গায় যে 9.81 এমন না, এটা ফ্লাকচুয়েট করে 9.77 থেকে 9.83 পর্যন্ত ফ্লাকচুয়েট করে আর কি। তো এখন এখানের মধ্যে আমরা দেখি আমাদের ভ্যালুগুলো থেকে কত আসে। জি এর ভ্যালু কত ছিল, 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। আর্থের ম্যাস আমরা আগের দিন লিখে আসছিলাম 6 ইনটু 6.02 দিছিলাম ওই দিন, নাকি 6 এ লিখছিলাম, তো যেটা লিখছিলাম ওইটাই রাখবো, 6 এ রাখছিলাম। তো তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24, আর আর্থের রেডিয়াস হলো 6380 কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করব শুভাশিস, 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 1000 দিয়ে মাল্টিপ্লাই করে ওইটা স্কয়ার। তো তাহলে কত আসলো দেখো তো, একটা একজন ক্যালকুলেটর বসায়। রিক্তি বাকি দুটো কোথায়, আচ্ছা ঠিক আছে, দাঁড়া আজকে কল দিতে হবে বাসা। 9.83, তাহলে এখানের জন্য আসে 9.83 নিউটন পার কেজি। ঠিক আছে, এখন এরকম যে তুমি যদি এরকম রেডিয়াসটা মনে করো যে 6400 ধরো, তো তখন আমাদের আরো নরমালি যেই ভ্যালু ইউজ করে ওইটা আসে। 6400 ইউজ করলে কত আসে দেখো তো, 9.80 এরকম কিছু আসে মনে হয়। আচ্ছা, তাহলে 83 আর 77 এর রেঞ্জ যেটা বলছো ওটার মধ্যে ফ্লাকচুয়েট করতেছে, থাক যেটা ছিল এটাই লিখে রাখ। ওকে, সো তাহলে 9.83 নিউটন পার কেজি এমন। সো তাহলে আমাদের আর্থের রেডিয়াস তো সব জায়গায় ফিক্স না, ইকুয়েটরে আর্থের রেডিয়াস বড়, পোলার রিজিয়নে আর্থের রেডিয়াস ছোট। সো তাহলে ওরকম জায়গায় জায়গায় আমাদের কি হয়, জি এর ভ্যালু চেঞ্জ হইতে পারে। ওকে, সো তাহলে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা হলো এইটা, কিন্তু এইটার আমাদের একটা অ্যাপ্লিকেবিলিটি কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, দ্য ডিসটেন্স, ঠিক আছে, ডিসটেন্সটা কি হবে, মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু আর ই। যে আর্থের সারফেস থেকে শুরু করে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, আর্থের সারফেস থেকে শুরু করে আর্থের সারফেস থেকে যত দূরে যাবা তখন দিস ফর্মুলা উইল বি ভ্যালিড। আর্থের ভিতরে যাইতে সময় এই ফর্মুলাটা কাজ করে না, ঠিক আছে। আর্থের যখন ভিতরে যাবা তখন কিন্তু আবার জি এর ভ্যালু কমে। আর্থের সারফেসে এই জিনিসটা লিখে রাখি, তো তাহলে পরে মনে থাকবে, the g of earth is maximum at its
surface. Going away from the surface, decreases g by 1 by r square rate. যে ডিসটেন্স বাড়লে g কি হবে, ডিসটেন্স যদি ডাবল হয় g 1/4 হয়ে যাবে, ইনভার্স স্কয়ার রিলেশনশিপটা আর কি, ঠিক আছে। তো তাহলে দূরে চলে গেলে পরে তো 1 বাই r স্কয়ার রেটে কমে, আর কাছে আসলে পরে আরেকটা রেটে কমে 1 বাই r রেটে। বাট ওইটা কেন, এটা নিয়ে নরমাল একটা লজিক বলবো, বাট ক্যালকুলেশন তোমাদের আসবে না আর কি। দূরে গেলে পরে এই ক্যালকুলেশনটা আসবে, যে এই জায়গাটুকু আসবে পরীক্ষাতে। আচ্ছা, এগুলো আবার বললে পরে তো রিক্তি ওরা কপি করে না, যে অনেকে বলে যে এটা সিলেবাসে লাগবে না, ওই পুরো মোমেন্টামের এত বড় ডেরিভেশন থাকে গেছি, আরে দূর, এটা তো পরীক্ষাতে আসবে না, এটা পাস। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল দূরে চলে গেলে তো এত রেটে কমে, আর গোয়িং টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, from the surface, decreases g by 1 by r rate. তো এখন এখানের মধ্যে ব্যাপারটা আসলে এমন কেন হয়, এই জিনিসটা খেয়াল করো, এখানে লজিকটা বুঝতে পারবা, বাট ম্যাথটা একটু কমপ্লিকেটেড, ওখানের মধ্যে আমাদের একটু গ্রেডিয়েন্ট রিলেটেড কাজ কারবার করা লাগে। সো নরমাল লজিকটা কেমন, এখানের মধ্যে দূরে যাওয়ার জন্য তো লজিক নিয়ে কার কোনো কনফিউশন নাই, যে একটা অবজেক্ট থেকে যত দূরে যাবে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি হবে, তত কমে যাবে, যে সে তোমাকে তত কম ফোর্সে ধরে রাখতে পারবে এমন। কিন্তু যত ভিতরে যাবা ডিসটেন্স তত কমতেছে না নিশাদ, তো ডিসটেন্স কমলে পরে তো তোমার লজিক কি বলে, ডিসটেন্স কমলে পরে তো ফোর্সের ভ্যালু আরো বাড়ার কথা, তাই না, যে ডিসটেন্স যত কমবে, ডিসটেন্স যত কমবে ফিল্ড স্ট্রেংথ কি করার কথা, আরো বাড়ার কথা। তো তাহলে এখানের মধ্যে ফিল্ড স্ট্রেংথটা কমে কেন, এখানের মধ্যে খেয়াল করো মেইন কাহিনীটা কি। অ্যাট্রাক্ট যে আসলে করে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা অ্যাট্রাকটিভ ফোর্স না, অ্যাট্রাক্ট যে আসলে করে, এটা কারা করে, যার ম্যাস আছে সেই কি করবে, অ্যাট্রাক্ট করবে। সো সি হোয়াট হ্যাপেন্স when we go into the surface, যে সারফেস থেকে ড্রিল করে করে যত ভিতরে যাব তখন কি হয়, সারফেসে তো ম্যাক্সিমাম, সারফেস থেকে একটু নিচে গেলে, এইখানে গেলে, ইউ আর ওভার হিয়ার। সো এখন আর্থের সেন্টারটা তো তোমাকে কি করবে, নিজের দিকে টানবে নাকি ফেরদৌস, কিন্তু দেখো তো কতটুকু ম্যাস তোমাকে অ্যাট্রাক্ট করতেছে, তোমার নিচে যতটুকু ম্যাস আছে এতটুকু ম্যাস জাস্ট কি করবে, এখন তোমাকে টেনে নিচে আনবে। বাট তুমি যে এরকম ড্রিল করে একটু নিচে গেলা, কারণ তোমার উপরেও কিছু ম্যাস আছে না আর্থের, যতটুকু তুমি পাস করে আসছো, তো উপরের ম্যাসটা কি করবে, তোমাকে তার কাছ থেকে রিপেল করবে, নাকি উপরের ম্যাস গুলো তারা আবার নিজের কাছে টেনে আনতে চাইবে। তো তাহলে রিপেল করবে না, নিচের যে ম্যাস গুলি আছে তারা নিজের কাছে অ্যাট্রাক্ট করতেছে, এই যে হোয়াইট অ্যারো দিয়ে যেটা আঁকলাম, আর উপরে এই যে এই জায়গাটায় শোয়েব, এই জায়গাটায় যে ম্যাচ গুলি আছে, যেটুকু তুমি পার করে আসছো আর কি, গর্ত করে নিচে নামছো না, তো এখন এতটুকু ম্যাচ কি আছে, এটা আমাকে টানবে না, এক্স্যাক্টলি। সো তাহলে এটা কি করবে, তোমাকে কোন দিকে টানবে, উপরের দিকে টানবে না, হ্যাঁ উপরের দিকে। সো এক্স্যাক্টলি ওই জিনিসটাই হয়। তো তাহলে তোমার নিচে যতটুকু ম্যাচ আছে ওই ম্যাচটা তোমাকে নিচের দিকে টানবে, যে আর্থের সেন্টারের দিকে টানবে, আর তোমার উপরে যতটুকু ম্যাচ, যেটা তুমি কি করলে এতক্ষণ ড্রিল করে পাস করে আসলা, তারা এখন তোমাকে কোন দিকে পুল করবে, উপরের দিকে। ওয়াও, গ্রিন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারা তোমাকে উপরের দিকে পুল করবে, ব্লু তো দেখা যায় কি রে ভাই। সো তাহলে এখানের মধ্যে কি রেজাল্টেন্ট ফোর্সটা কি আগের থেকে বেশি হলো নাকি কম হইলো, আগে তুমি যখন নাকি আর্থের সারফেসে ছিল অল দা ম্যাস ওয়ার বিনিথ ইউ,
তো সবগুলো তোমাকে টেনে কি করতেছিল, নিচে আনতেছিল। কিন্তু তুমি যখন নাকি একটু নিচে গেছো তখন কি হয়েছে, ডিস্টেন্স কমছে, বাট দ্য অ্যামাউন্ট অফ মাস দ্যাট ইজ অ্যাট্রাক্টিং ইউ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, ওটা কি হয়েছে, কমে গেছে। এন্ড তোমার উপরে ওভারলাইং যতটুকু মাস আছে তারা তোমাকে কি করতেছে, উপরের দিকে পুল করতেছে। সো দ্য ফোর্স ইউ উইল এক্সপেরিয়েন্স উইল ডিক্রিজ। তো আরো যত নিচে যাবা তত আরো কি হবে, ওভারলাইং মাস আরো বেড়ে যাবে, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো ফেরদৌস? তো তাহলে কেন আর্থের সারফেস থেকে ভিতরে গেলে পরে জি এর ভ্যালু কমে, ওই লজিকটা তো বলছি। আর দূরে গেলে পরে কেন কমে ওটা তো জানোই, যে দূরে গেলে পরে কি হবে, ডিসটেন্স বাড়তেছে দেখে দ্য ফোর্স উইল ডিক্রিজ। ওকে ভাইয়া এটা কি হাইপোথেটিক্যাল নাকি না ফিজিক্যালি না, টেস্টেড? এটা ফিজিক্যালি টেস্টেড। ওখানে আমাদের পেন্ডুলাম নিয়ে নিয়ে ওরকম জি এর ভ্যালু ক্যালকুলেট করছে, বুঝছো? মানুষের তো কাম নেই, গর্ত করা করে ওরা পেন্ডুলাম নিয়ে এর মধ্যে জি এর ভ্যালু মাপে, বুঝছো? তারপর এখানে মেপে দেখছে যে ওরকম জি এর ভ্যালু কমে আর কি, বুঝছো? ওকে, সো তাহলে পরে আমরা ফার্স্ট অফ অল এই জিনিসটা সেট আপ করলাম। কি জিনিস, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ফার্স্ট অফ অল জিনিসটা কি, তার ডেফিনেশন, যে ইট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড পার ইউনিট মাস। যে একটা 1 কেজি মাসের উপরে যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হবে এটাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বলবো। তো এটার ফর্মুলাটা কি, এইভাবে দেখলাম। and why this formula is valid only for radius of earth or greater than the radius of earth, এরকম ডিসটেন্সের জন্য কেন ভ্যালিড, ওই লজিক গুলা বললাম। যে নিচে গেলে পরে এই ফর্মুলাটা কাজ করবে না, আর দূরে গেলে পরে ফর্মুলা কাজ করবে, কিন্তু দেখবো যে জি এর ভ্যালু ক্যালকুলেট করে দেখবো কি জিটা আস্তে আস্তে কমতেছে। ওকে, আর এই যে জিনিসটা দেখো ঋত্বিক, এই যে জিনিসটা যে 1/r² রেটে কমে, এটার মানেটা কি, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটাও কোন ল ফলো করে, ইনভার্স স্কয়ার ল, তাই না? তো দাঁড়াও একটু আজানটা শেষ হোক, এরপর আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন আমরা কন্টিনিউ করি। যে এরকম আমাদের ফোর্সের জন্য যেরকম ইনভার্স স্কয়ার রিলেশনশিপের গ্রাফ আসছে, কমন টাইপের জি এর জন্য সেম টাইপের গ্রাফ আমাদের হবে, জাস্ট ফোর্সের জায়গায় কি আসবে, জি। বাকি সব শেপ অফ দা গ্রাফ এন্ড এভরিথিং উইল বি সেম। তো এই গ্রাফটার স্কেচ করলাম না, আমি এখানের মধ্যে রাফ স্কেচ করে রাখি, যে ওরকম লাস্ট দিন যেরকম ভ্যালু ধরে ধরে করছিলাম ওরকম করে রাখতেছি না আর কি। জাস্ট একটা জেনারেল আইডিয়া যে আমাদের ইনভার্স স্কয়ার রিলেশনশিপ কেমন। যে নরমালি তোমরা এরকম অ্যাসিম্পটোটিক গ্রাফ করছিলা না পিওর ম্যাথসে, ও লেভেলসে থাকতে সময়, নিশাত? যে এখানের মধ্যে কেমন জিনিস ছিল, যে y x, তো 1/x এর গ্রাফ, যে y ইকুয়াল টু 1/x, তো এটা গ্রাফ কেমন আঁকছো, এরকম এরকম আঁকছো না? তা এখন 1/x এর গ্রাফ হলো এরকম, তো তাহলে 1/x স্কয়ার এর গ্রাফ দেখতে কেমন হবে? সেম গ্রাফ কিন্তু আরেকটু বেশি স্টিপ, বুঝছো? আর এটা কি হবে, নেগেটিভ অ্যাক্সিসে যাবে নাকি পজিটিভ অ্যাক্সিস? পজিটিভ অ্যাক্সিস, বিকজ এক্সট্রা কি হইতেছে, স্কয়ার হইতেছে, তো তার মানে ওয়াইটা অলওয়েজ কি থাকবে, পজিটিভ থাকবে। তাহলে পরে এরকম টাইপের ছিল। তো এরকম সেম ব্যাপার, যে ইনভার্স স্কয়ার রিলেশনশিপের গ্রাফ দেখতে কেমন হবে, যে জি এন্ড আর। তো এখন this will be the graph, the steepness একটু বেশি, যে প্রথমের দিকে অনেক বেশি করে ফল করে। ওকে, এখন একটা জিনিস এখানের মধ্যে একটা ব্যাপার আছে। কেমন ব্যাপার, যে জি গুলা আমরা এখানের মধ্যে তো পজিটিভ এক্সিস আঁকতেছি না যাওয়া, কিন্তু আসলে জি গুলা দেখবা যে স্টুডেন্ট বুকে কয়েকটা জায়গায় নেগেটিভ এক্সিসে ড্র করা আছে। এখন এই ব্যাপারটা কেন, এটা নিয়ে আমরা ফার্স্ট একটু কথা বলবো। যে আমাদের ফিল্ডের ডিরেকশন, যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন কি,
আর্থ যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করে না, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে যে আর্থের, এটা কি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ নাকি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ? টুয়ার্ডস দ্য সেন্টার। তো আমরা অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট কে কি ডিরেকশন ধরি? পজিটিভ ডিরেকশন ধরি। তো তাহলে টুয়ার্ডস দ্য অবজেক্ট যখন নাকি আসবে তখন আমরা ওটাকে কি ধরবো? নেগেটিভ। ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে আমাদের আসবে আরো মজার কয়েকটা পড়া আছে এটা নিয়ে, যে রকেট যে স্পেসে যায়, ঠিক আছে, ওখানের মধ্যে এসকেপ ভেলোসিটি রিলেটেড ক্যালকুলেশন আমাদের এই টপিকের মধ্যে আছে। ওগুলো খুবই ইন্টারেস্টিং, এটা মজা পাবা পড়ে। সো ফার্স্ট অফ অল আমরা একটু আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এঁকে দেখাই, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দা আর্থ দেখতে কেমন। তো এই হলো আর্থ। গ্র্যাভিটেশনাল ফিল্ড গুলো কি? The gravitational fields are towards the center of the earth. আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হলো এমন দেখতে। এটা হলো কিসের? এটা হলো একটা লার্জ স্কেলের জন্য, ঠিক আছে, অন আ লার্জ স্কেল। তখন কি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা দেখতে কেমন? এরকম রেডিয়াল। এন্ড রেডিয়ালি কোন দিকে? টুয়ার্ডস দা আর্থ নাকি অ্যাওয়ে ফ্রম দা আর্থ? টুয়ার্ডস দা আর্থ। তো তাহলে পরে এই জিনিসটা কি লিখবো? যে অন লার্জ স্কেল the gravitational field of the earth is radial. কিন্তু আমরা যে জি এর ভ্যালুটাকে কি ধরি? ক্লোজ টু দা সারফেস অফ দা আর্থ। আমরা জি এর ভ্যালুটাকে কি ধরি? 9.81 ধরি না? তো তার মানে কি ক্লোজ টু দা সারফেস অফ দা আর্থ, যে আর্থের সারফেসের অনেক কাছে থেকে যদি তুমি ধরো তো তখন ওখানে কি মনে হবে? আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড মনে হয় ইউনিফর্ম। কিন্তু যদি অনেক দূরে থেকে তুমি অ্যাকচুয়ালি ডিফারেন্ট পার্সপেক্টিভ, লাইক ওরকম প্ল্যানেটারি রেঞ্জে বা স্যাটেলাইট রেঞ্জে ওরকম ডিসটেন্সে যদি তুমি চিন্তা করো তো তখন আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখতে কেমন হবে? রেডিয়াল হবে। তো এরকম স্কেলের কয়েকটা ব্যাপার আছে। তো এখানের মধ্যে জিনিসটা কি? দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ ইজ রেডিয়াল। আর স্মল স্কেলের জন্য কি হবে? যে আমরা তো কোন একটা এরকম লম্বা অনেক বড় একটা মাঠে গেছে, আমরা কি আর্থের কার্ভেচার দেখতে পারি? আমাদের তো আর্থের সারফেস দেখে মনে হয় কি ফ্ল্যাট। ওই আমাদের লেজেন্ড গুলো যে ফ্ল্যাট আর্থ থিওরি গুলা, ঠিক আছে। তো এখন ওখানে আমাদের দেখে কি যে ওখানে মধ্যে ওদের লজিক গুলা কি কি, আর যদি রাউন্ড হয় তো তাহলে পরে আমরা সোজা হয়ে শুই কেন, এমনি করে শুই না কেন, ঠিক আছে। ওইটা ওইটা বুগি চুগি ওগুলো হলো এএসএস এর লজিক। আচ্ছা, ওই বাটপার ও তো কইলো যে 2 মিনিট ওয়েট করো আইতাছি, এখন ওর জন্য ওয়েট করলে পরে 45 মিনিট যাইতো গিয়া, যে আমি আটকে আছি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে অন স্মল স্কেল মানে ক্লোজ আচ্ছা, সো অন স্মল স্কেল যে আর্থের সারফেসের কাছাকাছি স্কেলে যদি আমরা দেখি তো তখন কি the gravitational field of the earth is uniform.
তবে একটু এই জিনিস পর্যন্ত কপি করে ফেলো, এরপর আমরা কন্টিনিউ করতেছি। ওকে, তো এখন এখানের মধ্যে মেইন যে ব্যাপার, যে আমাদের যে স্যাটেলাইট গুলি যে আমরা ছাড়ি, যে আমাদের অনেকগুলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে না, ন্যাচারাল স্যাটেলাইট তো একটাই মুন আর্থের জন্য, কিন্তু আর্টিফিশিয়াল স্যাটেলাইট হলো অনেকগুলা। তো এখন এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো আমরা ছাড়ি, তো এখন এগুলিকে রিলিজ করতে সময় আমাদের কি করা লাগে? উই হ্যাভ টু ক্যালকুলেট আ সার্টেন ডিসটেন্স, যে কত ডিসটেন্স দূর পর্যন্ত তাদেরকে নিয়ে যাব, সো দ্যাট তারা আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রেটে কি করবে, আর্থটাকে অরবিট করবে। কতগুলাকে আমরা চাই যেন অনেক তাড়াতাড়ি অরবিট করুক, কতগুলাকে আমরা চাই যেন অনেক আস্তে 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 অরবিট করুক, এমন টাইপের। জাস্ট যে আর্থের অ্যারাউন্ডেই আমরা স্যাটেলাইট পাঠাই এমন না, অন্য প্ল্যানেটকে স্টাডি করার জন্য কি করি, অন্য প্ল্যানেটের কাছে পর্যন্ত নিয়ে যাই। আসছে 2 মিনিট। আচ্ছা, তো এখন অন্য প্ল্যানেটের কাছে পর্যন্ত নিয়ে যায়, সো দ্যাট ওই প্ল্যানেটের অ্যারাউন্ডে ঘুরে ছবি তুলতে পারে আর ওই প্ল্যানেটের ইনফরমেশন আমাদেরকে দিতে পারে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে সার্কুলার মোশন ডিউ টু গ্র্যাভিটি, যে স্যাটেলাইট আর্থের অ্যাবাউটে কি করে, সার্কুলার এরকম পাতে ঘুরে, তো তাহলে ওই সার্কুলার মোশনের ওই ব্যাপারটুকু এখানের সাথে আমাদের রিলেট করা লাগবে। তো এই জিনিসটা আমরা একটা হেডিং দিয়ে দেই, সার্কুলার মোশন আন্ডার গ্র্যাভিটি। আজকে তো তাড়াতাড়ি আসলাম। বাসে ছিল, বাসে? তোমার বাসা থেকে বাসে আসা লাগে এখানে? না না, বসুন্ধরা কি করতে গেছিলা? মোবাইল কোনটা কিনলা? কিনলে আরে গুগল পিক্সেল গুলো পাওয়া যায় কোথাও, আমার অফিসিয়ালও দেখায়। আঙ্কেলরা পাঠাইতে বলো। হ্যাঁ, কিন্তু দেখতে একটা শান্তি লাগে না, দেখে কি তুই তো না দেখে গিয়ে আসলে তোর আঙ্কেল আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা যে কোনো ফোর্স যদি কি হয়, এনি রেজাল্টেন্ট ফোর্স ইফ ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, তো ওই ফোর্সটাকে আমরা কি বলি, সেন্ট্রিপিটাল ফোর্স বলি, বিকজ দ্যাট ফোর্স কজেস দ্য পার্টিকেল টু মুভ ইন আ সার্কুলার পাথ। তো তাহলে এই যে স্যাটেলাইটটা মুভ করে তার কিন্তু টেনজেনশিয়াল ভেলোসিটিটাই কি, আসল যে ভেলোসিটির কথাটা আমরা বলি ভি। তো তাহলে তার ভেলোসিটি হলো এইদিকে, কিন্তু সে ফোর্স পাচ্ছে কোন দিকে, যে আর্থটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিজের কাছে নেওয়ার ট্রাই করতেছে। সো হোয়াট হ্যাপেন্স, তার ভেলোসিটির ভ্যালুটা চেঞ্জ হয় না, জাস্ট কি হইতে থাকে, এরকম ডিরেকশনটা বদলাইতে থাকে। তো এমন টাইপের ব্যাপার, যে স্যাটেলাইটটা সাপোজ এরকম একটা ডিরেকশনে, আর্থের অ্যাবাউটে এরকম একটা ডিরেকশনে অরবিট করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এমন অরবিট করতেছে। আচ্ছা, সো এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা, যে আর্থ এই স্যাটেলাইটের উপরে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে, এটার ফর্মুলাটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন দ্য স্যাটেলাইট ইজ ইকুয়াল টু কি, জি ইনটু মাস অফ আর্থ ইনটু মাস অফ স্যাটেলাইট ডিভাইডেড বাই তাদের দুইজনের মধ্যে ডিসটেন্সটাকে আমরা নেই আর, সো এই তাদের দুইজনের মধ্যে ডিসটেন্সটা হলো আর, সো আর এর স্কয়ার নাকি।
সো তাহলে দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড। আর্থের ডায়ামিটার ওয়েট এগুলো মনে রাখতে হবে না, সব দেওয়া থাকবে, ওই যে তোমার ডেটা বুকলেট বুকলেটে আছে না। সো এখন এখানের মধ্যে কাজটা কি, the gravitational force exerted by earth on the satellite is this, and এই ফোর্সটাই কি হিসেবে কাজ করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা কি শিখছিলাম, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা শিখছিলাম m v স্কয়ার বাই r, তাই না। তো তাহলে এমন ব্যাপার, তো তাহলে কি বলা যায়, since these two forces are equal, the gravitational force is eventually acting as the centripetal force। তো এটা লিখে রাখি, এটা হলো গ্র্যাভিটেশনাল, এটা হলো সেন্ট্রিপিটাল। Fg is the Fc, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই সেন্ট্রিপিটাল হিসেবে অ্যাক্ট করতেছে। সো g into mass of earth into mass of satellite divided by r square is equal to, এখানে সার্কুলার পাথে মুভ করতেছে কে, স্যাটেলাইটটা নাকি আর্থটা। তো তাহলে এখানে যে ম্যাসটা নিব, এই ম্যাসটা হবে কার, স্যাটেলাইটের ম্যাস। তো তাহলে স্যাটেলাইটের ম্যাস ইনটু v স্কয়ার বাই r। তো এখন স্যাটেলাইটের ম্যাস কি হয়ে যায়, কাটাকাটি চলে যায় না। তো তার মানে এই যে একটা স্যাটেলাইট আর তার অ্যাবাউটে যে রোটেট করবে, এটা কিন্তু যায় আসে না স্যাটেলাইটের সাইজ কত বড় বা ছোট, বুঝছো, যে স্যাটেলাইটের ম্যাস will not interfere with the amount of time period, যে এটা না বুকলেটে কোর্সটা মানে এটাই ওরকম রিলেটেড থাকে সিরপটিক অ্যাসেসমেন্টের জন্য ইউনিট 5 এর জিনিস ইউনিট 4 এ আসে। তো সব ব্যাপারগুলো সবকিছু মাথায় রাখা লাগবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে v স্কয়ার ইকুয়াল টু what, যে v স্কয়ারটাকে যদি সাবজেক্ট করি, v স্কয়ার ইকুয়াল টু g ইনটু মাস অফ আর্থ ডিভাইডেড বাই শুধু r। কেন, এই r উপরে চলে গেলে r স্কয়ারের থেকে একটা আর কাটা যাবে, ঠিক আছে। এখন আমরা v ইকুয়াল টু কি পড়ছিলাম, এসএস ভেলোসিটি, ঠিক আছে, v ইকুয়াল টু ভেলোসিটি, ঠিক আছে, ওটাও ভুল না। এখন v ইকুয়াল টু কি, সেন্ট্রিপিটাল মোশনের ওখানে আছে আর ওমেগাও পড়ছিলাম, তাই না। তো তাহলে this ইকুয়াল টু এমন। এখন এখানে থেকে যদি ওমেগাটাকে সাবজেক্ট করে, আমরা এখান থেকে মেইনলি ফাইনালি কি বের করব, টাইম পিরিয়ডটা বের করব, যে একটা স্যাটেলাইট যে আর্থের অ্যাবাউটে রোটেট করে, টাইম পিরিয়ডটা কিসের উপরে ডিপেন্ড করে, ওই ব্যাপারগুলো দেখব, ঠিক আছে। তো তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি, g ইনটু মাস অফ আর্থ ডিভাইডেড বাই r কিউব, নাকি। এখন ওমেগা থেকে, যে ওমেগার সাথে টাইম পিরিয়ডের রিলেশনশিপ কেমন, 2 পাই বাই টাইম পিরিয়ড। সো তাহলে 2 পাই বাই টাইম পিরিয়ড, এটার স্কয়ার ইজ ইকুয়াল টু g m e ডিভাইডেড বাই r কিউব। তো এখন টি স্কয়ারটাকে যদি সাবজেক্ট করে, এখন তো তোমরা বড় হয়ে গেছো, এক ক্লাসে সাবজেক্ট করে ফেললে পরে বোঝা উচিত, বাট স্টিল এই জিনিসটা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখায় রাখি, যে 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। তো তাহলে টি স্কয়ারটাকে সাবজেক্ট করলে পরে কি আসে, g ইনটু সরি 4 pi square divided by g m e into r cube। তো এই যে জিনিসগুলা কি কি, 4 pi square, ক্যাপিটাল G আর mass of r, এগুলা কি কখনো চেঞ্জ হবে, এগুলা হলো সব ফিক্সড ভ্যালু। তো তার মানে the time period of a satellite, যে একটা স্যাটেলাইট যে আর্থের অ্যাবাউটে একটা কমপ্লিট রোটেশন করবে, এটা আসলে শুধু কার উপরে ডিপেন্ড করে, ম্যাস অফ স্যাটেলাইট কত বেশি কম এটার উপরে যায় আসে, এটা জাস্ট ডিপেন্ড করে আর্থের থেকে তার সেপারেশনটা কত বেশি বা কত কম। আর্থের যদি অনেক কাছে থাকে, তো তার মানে তার সার্কেলটা কি করা লাগতেছে, ছোট একটা সার্কেল কভার করতে হইতেছে, তো তার মানে তার টাইম পিরিয়ড কম হবে। যদি আর্থের থেকে অনেক দূরে থাকে এন্ড আর্থের অ্যাবাউটে রোটেট করে, তো তার মানে দ্য সার্কেল ইট নিডস টু কভার ইজ লার্জ। তো তাহলে ওই বড় ডিসটেন্স কভার করতে তার সময়টা লাগবে কি বেশি। সো তাহলে টাইম পিরিয়ডের সাথে এই যে কি রেডিয়াসের যে রিলেশনশিপ, যে টি স্কয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r কিউব, এটাকে বলা হয় কেপলারস ল। কেপলারের নাম শুনছো না, কখনো? তো কেপলার হলো তোমার এরকম স্যাটেলাইটদের মোশন গুলি নিয়ে কাজ করছে, যে গ্যালিলিও তো জাস্ট বলে গেছিল কি
গ্যালিলিও বলে গেছিল যে আর্থ আসলে সবকিছুর সেন্টারে না। আগে কি ভাবা হইতো? আগে একটা জিওসেন্ট্রিক মডেল নামের একটা জিনিস চিন্তা করা হইতো, যে আগে মনে হইতো যে আমরাই সবার কিছুর সেন্টারে, আমাদের অ্যাবাউট এই সান এরকম রাইজ করে দেন ফল করে, মুন রাইজ করে ফল করে, তো আর্থের অ্যাবাউটেই মনে হয় সবকিছু হয়। কিন্তু আসলে কি এটা ভুল। এটা আসলে ভুল। তো সে ওরকম প্ল্যানেটারি মোশন গুলো ওইসব নিয়ে কাজ করতে সময় সে এই ফর্মুলাটা ডেরাইভ করছে যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। বুঝছো? তো তাহলে এই যে জিনিসটা, যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, এটাকে কি বলা হয়? কেপলারস ল। Kepler observed various planets and derived this empirical equation. ঠিক আছে? তো তাহলে আমরা যদি টি স্কোয়ার ভার্সেস আর কিউব একটা গ্রাফ আঁকি, গ্রাফটা কেমন আসবে লাবিবা? স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, নাকি? টি স্কোয়ার ভার্সেস আর কিউব যদি একটা গ্রাফ আঁকি, তো তাহলে এটা দেখতে কেমন হবে? স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। সবাই একটু ফার্স্ট অফ অল এই জিনিস পর্যন্ত কপি করে রাখো। আমাদের আরেকটা টপিক আমরা শুরু করতাম, এই টপিকে রিলেটেড, বাট এটা নেক্সট দিন করাবো, যে এসকেপ ভেলোসিটির যে কনসেপ্ট। ঠিক আছে? যে স্যাটেলাইট যে আর্থের সারফেস থেকে এসকেপ করে, যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড তো বের হইতে দিতে চায় না, যে তুমি কোন একটা অবজেক্ট এরকম উপরে থ্রো করলা, কি হয়? ওইটা উপরে যাইতে যাইতে ডিসিলারেট করে করে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যায়, দেন আবার আর্থে ফেরত চলে আসে। কিন্তু রকেটরা ফেরত আসে না কেন? ওরা কেন চলে যায়? বিকজ ইনিশিয়াল একটা এত হাই ভেলোসিটি দরকার, সো দ্যাট আর্থ তোমাকে টানুক, তাইলে পরেও যেন তুমি কি করতে পারো, আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে ওভারকাম করে এসকেপ করে চলে যেতে পারো। তো ওই রিলেটেড ব্যাপার নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ভাই আজকে আমরা কি কি করছি? আজকে আমরা মেইনলি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি জিনিস, এটা ডেফিনেশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা, এন্ড এটা কেন শুধু আর্থের সারফেস থেকে শুরু করে আর্থের সারফেসের দূরে গেলে পরে কাজ করে, ওই লজিক। দেন গ্র্যাভিটেশনাল ফিল্ড দূরে থেকে দেখলে কেমন, কাছে থেকে দেখলে কেমন, এন্ড এটা সার্কুলার মোশন আন্ডার গ্র্যাভিটি। ভাই তোমার তো সব পড়াশোনা শেষ। না, পরীক্ষা আছে তো বাকি, এখন তো ব্রেক চলে। কি কি করবে? মাস্টার্স এর পরীক্ষা এখনো বাকি আছে, ল্যাব বাকি, বাকি কালকে ল্যাব আছে ক্লাস। ওকে, তো তাহলে আমরা আজকের ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। জি।